বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের ক্লাসটি শুরু হতে 10 মিনিট ওভার হয়ে গেছে, কারণ ডিভাইসের সেটআপ দেওয়ার জন্য একটু সময় লাগলো। তো তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও যে আমাকে তোমরা ভালোভাবে শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা জানাও। দেখতে পাচ্ছি ইতিমধ্যে যুক্ত হয়েছ হায়াতুন নেসা, মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, তারপর যুক্ত আছো সুমাইয়া আক্তার, জেরিন যুক্ত আছো। তো আজকে আমরা সাধারণ জ্ঞানের যে ক্লাসটা করব, আজকে আমরা প্রণালী চ্যানেলের ক্লাসটা করব। আমাদের সাধারণ জ্ঞানের অলরেডি তোমাদের আজকে 17 নম্বর ক্লাস চলে। আমরা 20-21টা ক্লাস করব তোমাদের জন্য। তো আজকে আমরা পৃথিবীর মহাসাগর দেখব। প্রথমে আসো মহাসাগর। মহাসাগর এখান থেকে কিছু পড়তে হবে। মহাসাগর কি? মহাসাগর হচ্ছে, মহাসাগরটা হলো যে উন্মুক্ত বিশাল জলরাশির আধারকে বলা হয় মহাসাগর। যদি তোমাদেরকে বলা হয় যে মহাসাগর কি, মহাসাগর হলো উন্মুক্ত বিশাল জলরাশির আধারকে বলা হয় মহাসাগর। উন্মুক্ত বিশাল জলরাশির আধারকে বলা হচ্ছে মহাসাগর। ইংরেজি হচ্ছে ওশেন। ইংরেজি হচ্ছে ওশেন, মহাসাগর। উন্মুক্ত জলরাশির আধারকে কি বলা হয়? মহাসাগর। তো পৃথিবীতে মহাসাগর আছে কয়টি? 5টি। পৃথিবীতে যদি বলা হয় মহাসাগর আছে কয়টি পৃথিবীতে, যদি বলা হয় পৃথিবীতে, পৃথিবীতে পৃথিবীতে মহাসাগর, মহাসাগর কয়টা? মহাসাগর আছে কয়টা? 5টি। পৃথিবীতে মহাসাগর আছে কয়টি? 5টি মহাসাগর রয়েছে, 5টি। আচ্ছা, যদি বলা হয় আয়তন এবং গভীরতায় পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? সেটির নাম হলো প্রশান্ত মহাসাগর। যদি বলা হয় আয়তন এবং গভীরতায় পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? আয়তন এবং গভীরতায় পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর, যার ইংরেজি নাম হলো প্যাসিফিক। আয়তন এবং গভীরতায় পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর, যার ইংরেজি নাম হচ্ছে প্যাসিফিক। প্যাসিফিক, যার ইংরেজি নাম হলো প্যাসিফিক, যার অর্থ হচ্ছে শান্ত। যার অর্থ হচ্ছে শান্ত। তোমাদের যদি বলা হয় আয়তন এবং গভীরতায় পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? আয়তন এবং গভীরতায় পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। আরেকটা বিষয় এখান থেকে মনে রাখবা যে প্রশান্ত মহাসাগরের গভীরতম খাদের নাম কি আমরা জেনেছিলাম আগে। তার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। মনে আছে তোমাদের অবশ্যই? মারিয়ানা, মারিয়ানা ট্রেঞ্চ, মারিয়ানা ট্রেঞ্চ। প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম কি বলতো? মারিয়ানা ট্রেঞ্চ। প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম কি বলেছিলাম আমরা? মারিয়ানা ট্রেঞ্চ। আচ্ছা, এরপরে দেখো, এরপরে দেখবা পৃথিবীর আয়তনে ক্ষুদ্রতম মহাসাগরের নাম হলো আর্কটিক বা উত্তর মহাসাগর। আর্কটিক বা উত্তর মহাসাগর, একটু পড়ে নিবা, আর্কটিক বা উত্তর মহাসাগর। আচ্ছা, যদি বলা হয় পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হলো নীলনদ। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি বলতো? নীলনদ। আচ্ছা, যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি? কাস্পিয়ান হ্রদ। পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি? কাস্পিয়ান হ্রদ। হ্রদ মানে হলো যে চারিদিকে স্থলবেষ্টিত যে পানি, আবদ্ধ পানি, এটাকে আমরা বলি হ্রদ। চারিদিকে স্থল, চারিদিকে স্থল বেষ্টিত, চারিদিকে যে স্থল, হ্যাঁ, চারিদিকে ভূমি, এই মাঝে যে পানির আবদ্ধ পানি, এটাকে আমরা কি বলি? হ্রদ। বুঝতে পেরেছো? কি বলি? হ্রদ। যদি তোমাদেরকে বলা হয় যে পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম হলো কাস্পিয়ান, তা কাস্পিয়ানটা একটা হ্রদ, তবে কাস্পিয়ান এটাকে সাগরও বলা হয়। কাস্পিয়ান যেহেতু দেখতে অনেক বড়, এই জন্য এটাকে কি বলা হয়? সাগর বলা হয়। তাহলে পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি? কাস্পিয়ান। মনে রাখবা, পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম হলো কাস্পিয়ান। ওকে, পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি বলতো? কাস্পিয়ান। আচ্ছা, লোহিত সাগরের আরেকটা নাম হলো সাইনাস আরা বিকাস। লোহিত সাগর, লোহিত সাগরের আরেকটা নাম সাইনাস আরাবিকাস। সাইনাস আরাবিকাস,
লোহিত সাগর। লোহিত সাগরটা হলো যে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ, এশিয়া আর আফ্রিকা মহাদেশকে যে পৃথক করেছে যে সাগরটা, সেটির নাম হলো লোহিত সাগর। সেটার নাম হলো কি বলো? লোহিত সাগর। এই লোহিত সাগরের আরেকটি নাম হচ্ছে সাইনাস আরাবিকাস। আরাবিকাস। আচ্ছা, এরপর যদি তোমাদেরকে বলা হয় গভীরতম হ্রদের নাম কি? বৈকাল হ্রদ। গভীরতম হ্রদের নাম হলো বৈকাল হ্রদ। আর এই বৈকাল হ্রদটা কোথায় আছে? আহ, সাইবেরিয়া, রাশিয়াতে। রাশিয়ার সাইবেরিয়াতে। সাইবেরিয়া, সাইবেরিয়া, সাইবেরিয়া কোথায়? রাশিয়াতে। যদি বলা হয় যে গভীরতম হ্রদের নাম কি? গভীরতম হ্রদের নাম হলো, এটার নাম হলো বৈকাল হ্রদ। এই বৈকাল হ্রদটা কোথায় আছে? রাশিয়ার সাইবেরিয়াতে আছে। রাশিয়ার সাইবেরিয়াতে বৈকাল হ্রদের অবস্থান। যদি তোমাদেরকে বলা হয় যে বৈকাল হ্রদের অবস্থান কোথায়, এটি হচ্ছে রাশিয়ার সাইবেরিয়াতে অবস্থিত। ওকে, রাশিয়ার সাইবেরিয়াতে যে হ্রদটা রয়েছে সেটার নাম হলো কি? বৈকাল হ্রদ। আচ্ছা, এশিয়ার বৃহত্তম সাগরের নাম কি? দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগর। কোনো কোনো জায়গা আছে ফিলিপাইন সাগর, বাট তোমরা দিও দক্ষিণ চীন সাগর। মানে মহাসাগরের তুলনায় অপেক্ষাকৃত ছোট যেটা, সেটা হলো সাগর, দক্ষিণ চীন সাগর। আচ্ছা, সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও তো, আমি যতটুকু আলোচনা করলাম এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো কিনা? সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও যে আমি যতটুকু আলোচনা করলাম এই পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। সবাই কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো। কমেন্ট করলেই দেখবা তোমার মধ্যে আত্মবিশ্বাস গ্রো করবে। কমেন্ট করতে হবে, সবাই কমেন্ট করো। কমেন্ট করলে বুঝতে পারবা। দ্রুত জানিয়ে দাও, কমেন্ট করে দ্রুত জানিয়ে দাও। আমাদের এখানে যুক্ত আছেন যে মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, পুকুর ও হ্রদের মধ্যে পার্থক্য কি? পুকুর আর হ্রদের মধ্যে পার্থক্য কি? আসলে হ্রদ হচ্ছে এটা প্রাকৃতিক ভাবে সৃষ্ট। হ্রদটা হলো প্রাকৃতিক ভাবে সৃষ্ট, পুকুর হচ্ছে আমরা খনন করি। হ্যাঁ, হ্রদ হলো প্রাকৃতিক ভাবে সৃষ্ট। হ্রদটা হলো কি? ভালো একটা প্রশ্ন করছো। হ্রদ হলো, হ্রদ, এই হ্রদটা হলো প্রাকৃতিক ভাবে সৃষ্ট। হ্রদ, হ্রদ, হ্যাঁ, হ্রদটা হলো মূলত প্রাকৃতিক ভাবে হয়, প্রাকৃতিক ভাবে। হ্যাঁ, প্রাকৃতিক, প্রাকৃতিক ভাবে হয় হ্রদ। আর পুকুরটা মূলত আমরা খনন করি। এই হচ্ছে হ্রদ আর পুকুরের মধ্যে পার্থক্য। আচ্ছা, চলো আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। আমরা গুরুত্বপূর্ণ কিছু নদী পড়ব। অনেকগুলো আমি নদী দিয়েছি, এখান থেকে তোমরা কয়েকটা গুরুত্বপূর্ণ নদী পড়ে নিবা। নদীগুলো দেখো। নদীগুলোর মধ্যে আমরা প্রথমে দেখব হচ্ছে নীল নদ। নীল নদ। নদীগুলোর মধ্যে আমরা দেখব প্রথমে নীল নদ। নীল নদটা কোথায়? এটা মিশরে অবস্থিত, নীল নদ। এই জন্য মিশরকে বলা হয় নীল নদের দান। মিশরকে কি বলা হয়? নীল নদের দান বলা হয়। তোমরা জেনেছো আগে, মিশরকে বলা হয় নীল নদের দান। মিশরকে কি বলা হয়? নীল নদের দান বা গিফট অফ নীল। গিফট অফ নীল, মিশরকে বলা হয় নীল নদের দান বলা হয় মিশরকে। আচ্ছা দেখো, বিশ্বের দীর্ঘতম নদী, নীল নদটা হলো বিশ্বের মধ্যে দীর্ঘতম নদী। যদি বলা হয় বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ। এটা কোথায়? মিশরে অবস্থিত, দীর্ঘতম নদী। আর এই নদীটা মোট আফ্রিকার 11টা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কয়টা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নীলনদ মোট 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কয়টি দেশের মধ্য দিয়ে? 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তো নীল নদের মূলত শাখা নদী দুইটা। একটার নাম হলো হোয়াইট নীল, একটার নাম হচ্ছে হোয়াইট নীল, হোয়াইট, একটা নাম হচ্ছে হোয়াইট নীল, একটা নাম হচ্ছে হোয়াইট নীল, আর আরেকটা নাম হচ্ছে ব্লু নীল, আরেকটা নাম হচ্ছে ব্লু নীল, আরেকটা নাম হচ্ছে ব্লু নীল। এই শাখা নদী দুইটা মিলিত হয়েছে কোথায়? সুদানের রাজধানী খার্তুমে। কোথায় মিলিত হয়েছে? সুদানের, সুদানের, সুদানের কোথায় বলতো? সুদানের খার্তুমে মিলিত হয়েছে। খার্তুম, সুদানের রাজধানীর নাম হচ্ছে খার্তুম। হ্যাঁ, খার্তুমে মিলিত হয়েছে। তাহলে যদি তোমাদেরকে বলা হয় যে বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি? বিশ্বের দীর্ঘতম নদীর নাম হলো নীল নদ।
এই নীল নদ মোট কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। মনে থাকবে কয়টি দেশ? 11টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আচ্ছা, এরপরে আসো আরেকটা নদী, ইয়াংসিকিয়াং। ইয়াংসিকিয়াং এর অবস্থান কোথায়? চীনের। একটা নদীর নাম হচ্ছে ইয়াংসিকিয়াং। ইয়াংসিকিয়াং নদীর অবস্থান কোথায়? চীনে। চীনের একটা নদীর নাম কি বলতো? ইয়াংসিকিয়াং। আর এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসিকিয়াং। যদি তোমাদেরকে বলা হয় এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি, তাহলে অবশ্যই বলবা ইয়াংসিকিয়াং। কোথায় আছে? চীনে। আচ্ছা, এরপরে আরেকটা নদী দেখো, এই নদীটার নাম হচ্ছে হোয়াংহো নদী। কি নাম নদীটার? হোয়াংহো। এইটাও কিন্তু চীনে আছে। এই নদীটাও চীনে। হোয়াংহো নদীর নাম হচ্ছে হোয়াংহো। অবস্থান কোথায় বলো তো? চীনে। আর এই নদীকে চীনের দুঃখ বলা হয়। কি বলা হয়? চীনের দুঃখ বলা হয়। চীনের দুঃখ কেন বলা হয়? এই নদীটার বন্যার কারণে ডুবে যায়, প্লাবিত হয়, এই জন্য চীনের দুঃখ বলা হয়। যেমন আমাদের বাংলাদেশের কুমিল্লার গোমতী নদীকে কি বলা হয়? কুমিল্লার দুঃখ বলা হয়, তাই না? তাই এই হোয়াংহো নদীকে কি বলা হয়? চীনের দুঃখ বলা হয়। যদি বলা হয় চীনের দুঃখ, কি? হোয়াংহো নদী। আচ্ছা, আরেকটা নদী পড়বা, সেটার নাম হচ্ছে দানিয়ব। এই দানিয়ব নদীর অবস্থান হচ্ছে জার্মানিতে। কোথায় বলো তো? জার্মানিতে। দানিয়ব নদীর নাম কি বলো? দানিয়ব। নদীটার নাম কি বলো তো? দানিয়ব। আর এই নদীর অবস্থান কোথায়? জার্মানিতে। এই দানিয়ব নদীকে কি বলা হয়? আন্তর্জাতিক নদী বলা হয়। মনে রাখবা, আমাদের একটা আন্তর্জাতিক নদী আছে, সেটার নাম হচ্ছে দানিয়ব। দানিয়ব নদীকে কি বলা হয়? আন্তর্জাতিক নদী বলা হয়। কেন? কারণ এই দানিয়ব নদীটা ইউরোপের প্রধান প্রধান শহর দিয়ে অতিক্রম করেছে। এই জন্য দানিয়ব নদীকে কি বলা হয়? আন্তর্জাতিক নদী বলা হয়। আমি আবার বলছি, দানিয়ব নদীকে কি বলা হয়? আন্তর্জাতিক নদী বলা হয়। বুঝতে পেরেছো? দানিয়ব নদীকে বলা হয় আন্তর্জাতিক নদী। আচ্ছা, এরপরে দেখো আর একটা নদী তোমরা পড়বা, সেটির নাম হচ্ছে ভলগা। কি নাম বলো? ভলগা নদী। এই নদীটা আছে রাশিয়াতে। এটা হচ্ছে ইউরোপের মধ্যে দীর্ঘতম নদী। ইউরোপের মধ্যে দীর্ঘতম নদীর নাম হচ্ছে ভলগা। দেখবে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন সেটে সেট নাম্বার থাকে ভলগা। ঠিক আছে? দেখবা এই ভলগা শব্দটা অনেক সময় থাকে। তাহলে ভলগাটা হচ্ছে তোমার ইউরোপের নদী। কোথায় পড়ছে? রাশিয়াতে পড়ছে। আর একটা নদীর নাম হচ্ছে ডার্লিং নদী, মানে মারে ডার্লিং নদী। নদীর নামই হচ্ছে মারে ডার্লিং। কি অবাক একটা নাম, তাই না? নদীর নাম হচ্ছে মারে ডার্লিং, ডার্লিং মারে। এটা কোথায় পড়ছে? অস্ট্রেলিয়াতে পড়ছে। অশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদী। এই মহাদেশটার মধ্যে দীর্ঘতম নদী। আচ্ছা, এরপর দেখো আমাজন নদী। আমাজন এটা পড়ছে কোথায়? ব্রাজিলে। ব্রাজিলে ম্যাক্সিমাম হচ্ছে ব্রাজিলে পড়েছে আমাজন। দক্ষিণ আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে আমাজন। যদি বলা হয় দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? আমাজন। আর আমাজন নদী হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে খরস্রোতা নদী, মানে সবচেয়ে জলস্রোত সবচেয়ে বেশি, যেই নদীর জলস্রোত প্রবাহ বেশি সেটাকে বলা হয় খরস্রোতা নদীর নাম হচ্ছে আমাজন নদী। আমাজন নদী হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে খরস্রোতা নদী। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে খরস্রোতা নদীর নাম তো অবশ্যই তোমরা জানো, সেটির নাম হলো কর্ণফুলী। বাংলাদেশের মধ্যে সবচেয়ে খরস্রোতা নদীর নাম হচ্ছে কর্ণফুলী। কি নাম বলো তো? বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম হলো কর্ণফুলী। আচ্ছা, আরেকটা দেখো, মিসিসিপি নদীর নাম হচ্ছে মিসিসিপি। এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত। যদি বলা হয় মিসিসিপি কোথায় অবস্থিত? মিসিসিপি নদীটা হলো যুক্তরাষ্ট্রে অবস্থিত। কোথায় অবস্থিত বলো? যুক্তরাষ্ট্রে অবস্থিত মিসিসিপি। মিসিসিপি নদীটা উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী। উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম হলো মিসিসিপি। তো আশা করি তোমাদের নদ নদী নিয়ে আর কোনো সমস্যা নেই। যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো কমেন্টের মাধ্যমে জানাও। আর যদি কোনো রকমের প্রশ্ন থাকে তোমরা তাও কমেন্টের মাধ্যমে জানাও আমাকে। আসলে তোমাদের বেশ কিছুদিন আমি ক্লাস নিতে পারিনি। আসলে আমার আম্মার চোখের অপারেশন ছিল, তার জন্য তোমাদের কয়েকদিন গ্যাপ গেছে। তো ইনশাল্লাহ এগুলো আমরা কাভার করে দিব। তোমাদের 20 থেকে 21টা বা 22টা ক্লাস হয়ে যাবে, এর মধ্যেই ইনশাল্লাহ তোমাদের সাধারণ জ্ঞানের পরিপূর্ণ একদম প্রস্তুতি হবে। তোমরা জানাও আমাকে এই বিষয়গুলো বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, চলে যাচ্ছি আমরা পরবর্তী আরেকটা বিষয়। যেহেতু তোমাদের পরীক্ষা ঘনিয়ে আসতেছে, তোমাদের যে কোনো মুহূর্তে প্রাইমারির
বিশাল নিয়োগের সার্কুলার আসবে। তো এই মুহূর্তে প্রস্তুতি নেওয়ার কোনো বিকল্প নাই, তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথে লাইভ ক্লাসগুলো করো, ঠিক আছে? আসলে কে কতটুকু পড়তেছে সেটা বড় বিষয় না, কার কতটুকু প্রস্তুতি ভালো, কে ভালো ডেলিভারি দিতে পারছে, যার আউটপুটটা ভালো সে কিন্তু তোমাদের স্বপ্নের সহকারী শিক্ষকের চাকরিটা পেয়ে যাবে। ও সরি, এখন তো তোমাদের পদ সহকারী শিক্ষক নেই, এইটা হয়ে গেছে শিক্ষক। তো খুব ভালো একটা তোমাদের জন্য অপরচুনিটি। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে চলে যাচ্ছি। পরবর্তী টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ খাল। দেখো, গুরুত্বপূর্ণ খাল যেগুলো থেকে আসে আমি সেইগুলোই তুলে ধরেছি। গুরুত্বপূর্ণ খালের মধ্যে তোমাদের হচ্ছে গ্র্যান্ড খাল। গ্র্যান্ড খাল, গ্র্যান্ড খাল কোথায় পড়ছে? এটি হচ্ছে চীনে পড়েছে। গ্র্যান্ড খাল, গ্র্যান্ড খাল, খাল মানে হলো যে ধরো এই যে একটা ভূমি আছে, ধরো আরেকটাও ভূমি পাশাপাশি ভূমি আছে, তো যোগাযোগের জন্য তুমি এই যে ভূমিটাকে বিচ্ছিন্ন করলা বা কাটলা, ঠিক আছে, কৃত্রিমভাবে, এটাকে বলা হচ্ছে খাল। খাল মানে এই যে দুইটা পানিকে তুমি সংযুক্ত করে দিলা, ঠিক আছে, কৃত্রিমভাবে দুইটা পানিকে তুমি সংযুক্ত করে দিলা, সেটা হচ্ছে খাল। তাহলে চীনের গ্র্যান্ড খাল, গ্র্যান্ড খাল এটি পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল। মানে সবচেয়ে প্রাচীনতম খালের নাম হচ্ছে চীনের গ্র্যান্ড খাল। এখান থেকে দুইটা আইটেমে প্রশ্ন মনে রাখবা। যদি বলা হয় পৃথিবীর প্রাচীনতম খালের নাম কি, সেটা হলো চীনের গ্র্যান্ড খাল। বা যদি বলা হয় যে পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খালের নাম কি, এই খালটির নাম হচ্ছে গ্র্যান্ড খাল। আচ্ছা, এরপরে আসো আমরা পড়বো সুয়েজ খাল। সুয়েজ খালটা তোমাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। সুয়েজ খাল থেকে নিয়ে কয়েকটা আইটেমে প্রশ্ন হয়। সুয়েজ খাল যদি আমরা বলি, সুয়েজ খালটা কোথায় পড়ছে? মিশরে। সবাই জানি, তোমরাও জানো যে সুয়েজ খাল পড়ছে কোথায় বলো? মিশরে পড়েছে সুয়েজ খাল। সুয়েজ খালটা কোথায় বলো? মিশরে পড়ছে সুয়েজ খাল। এই সুয়েজ খালটা কাকে কাকে যুক্ত করেছে? ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে। ইউরোপের ভূমধ্যসাগর আর কাকে যুক্ত করেছে? লোহিত সাগরকে যুক্ত করেছে। সুয়েজ খাল ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে যুক্ত করেছে। তো এই খালটা মিশরে জাতীয়করণ করা হয় 1956 সালে। যদি বলা হয় সুয়েজ খাল কবে জাতীয়করণ করা হয়? 1956 সালে, মানে মিশরে সরকারিকরণ করা হয়েছিল। সুয়েজ খাল মিশরে সরকারিকরণ করা হয়েছিল 1956 সালে। যদি বলা হয় যে সুয়েজ খাল কবে মিশরে জাতীয়করণ করা হয়? 1956 সালে সুয়েজ খালকে জাতীয়করণ করা হয়। আর এই জাতীয়করণটা করেন কে? মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের। তার নামটা একটু মনে রাখবা, তার নাম হচ্ছে জামাল আবদেল নাসের। জামাল 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 আবদেল নাসের। আবদেল 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 নাসের। আবদেল নাসের সুয়েজ খালকে জাতীয়করণকে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের। বুঝতে পারছো? মিশরের প্রেসিডেন্ট কে? জামাল আবদেল নাসের। আচ্ছা, এরপরে দেখো পানামা খাল। পানামা দেশের মধ্যেই আছে পানামা খাল। এই খালটা পানামার মধ্যেই আছে। এই খালটা আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। পরীক্ষায় প্রশ্ন আসে যে পানামা খাল কাকে কাকে সংযুক্ত করেছে? আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে, ঠিক আছে। তার মানে প্রশান্ত মহাসাগরের যাতায়াতের একটা রাস্তা হচ্ছে পানামা খাল। এই জন্য পানামা খালকে বলা হয় প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়। কি বলা হয় বলো? প্রশান্ত মহাসাগরের প্রশান্ত প্রশান্ত মহাসাগরের প্রশান্ত মহাসাগরের প্রশান্ত মহাসাগরের কি বলা হয়? প্রবেশদ্বার বলা হয়। পানামা খালকে বলা হয় প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার। কি বলা হয় বলো? প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়। পানামা খালকে বলা হয় প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়, ঠিক আছে। প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বারের নাম কি? পানামা খাল। আচ্ছা, এই খালটা যুক্তরাষ্ট্রই খনন করেছিল। পরবর্তীতে 1999 সালে এটা পানামা সরকারের কাছে হস্তান্তর করা হয়েছিল। 1999 সালে এই যুক্তরাষ্ট্র এই পানামা খালকে কার কাছে হস্তান্তর করে? পানামা সরকারের কাছে হস্তান্তর করে। আচ্ছা, তোমরা যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করো। তোমরা যারা আছো দ্রুত আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও যে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, বা খাল রিলেটেড বা নদী রিলেটেড বা সাগর রিলেটেড কোনো ধরনের প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে
তোমরা আমাকে দ্রুত একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আমরা পরবর্তী টপিকতে যাব। তো আজকের ক্লাসে তোমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছো, তো সবাই দ্রুত একটু জানিয়ে দাও। আসো, এরপর আমরা নেক্সট কি আলোচনা করতে পারি নেক্সট স্লাইডের মাধ্যমে। আর তোমরা শেষের দিকে আসলে তোমাদের উপস্থিতি আসলে হতাশাজনক। তোমরা প্রথম দিকে যেভাবে ক্লাসগুলো করেছ, আসলে একটা কথা আছে যে जो आखिरी लगन से जलती है कामयाबी उन्हीं को मिलती है। মানে যারা শেষ পর্যন্ত টিকে থাকে তারাই কিন্তু জিতে যায়, তারাই হয় বিজয়ী। তা এই জন্য তোমাদেরকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে, হাল ছাড়া যাবে না। অনেকেই কিন্তু প্রথম প্রথম আমরা অনেক উত্তেজনা উদ্দীপনা নিয়ে শুরু করি, কিন্তু শেষ পর্যন্ত আমরা বেজ লাইনে যেতে পারি না, আমরা লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারি না। এই জন্য কিন্তু আমাদের সফলতা, আমাদের স্বপ্ন অধরা থেকে যায়। তাই আমি বলবো তোমরা ফিনিশিংটা খুব ভালোভাবে দিবা। ফিনিশিং দিলে কিন্তু তুমি ম্যাচটাকে উইন করতে পারবা, তোমার কেরিয়ারটাকে উইন করতে পারবা। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিষয়ে। পরবর্তী বিষয়টা হচ্ছে তোমাদের বিশ্বের প্রধান প্রধান সমুদ্র বন্দরগুলো নিয়ে একটু পড়বো আমরা। আলোচিত যে সমুদ্র বন্দরগুলো আছে এখান থেকে তেমন কিছু না, শুধু সমুদ্র বন্দরগুলোর নাম পড়বা আর চমৎকার করে এই সমুদ্র বন্দরের অবস্থান পড়বা, যে সমুদ্র বন্দরটা আসলে কোথায় অবস্থিত। নাম এবং অবস্থান, সমুদ্র বন্দরের নাম এবং অবস্থান পড়বা। এখানে সমুদ্র বন্দর কি কি দেয়া আছে দেখো তো। সমুদ্র বন্দর আমি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরগুলো সাজিয়ে দিয়েছি। দেখো, দেশের নাম হলো মিশর। এই মিশরের কয়েকটা সমুদ্র বন্দর আছে। একটা নাম হলো আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়া একটা বন্দরের নাম হচ্ছে আলেকজান্দ্রিয়া। মিশরের একটা সমুদ্র বন্দরের নাম হচ্ছে আলেকজান্দ্রিয়া। তারপর হচ্ছে এর বন্দরের নাম হচ্ছে পোর্ট সৈয়দ, আর একটা হচ্ছে পোর্ট সুয়েস। তো এগুলো হচ্ছে, যদি বলা হয় মিশরের সমুদ্র বন্দরের নামগুলো কি কি, মিশরের সমুদ্র বন্দরের নাম হচ্ছে আলেকজান্দ্রিয়া, পোর্ট সৈয়দ, পোর্ট সুয়েস। আচ্ছা, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের সমুদ্র বন্দরগুলো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইয়াঙ্গুন, আর একটা হলো আকিয়াব। তাহলে মিয়ানমারের সমুদ্র বন্দরের নাম কি? ইয়াঙ্গুন এবং আকিয়াব। শ্রীলঙ্কার সমুদ্র বন্দরের নাম কি বলো? এটা হচ্ছে কলম্বো। কলম্বো একটা বন্দর। আর একটা চীন একটা লিজ নিয়েছে, সেটার নাম হচ্ছে হামবান টোটা। কি নাম বলো? হামবান, হামবান টোটা বন্দর। এটা চীন 99 বছরের জন্য লিজ নিয়েছে। হামবান টোটা চীন এটি লিজ নিয়েছে। তারপরে দেখো মরক্কো, আফ্রিকার একটা দেশ, এর একটা বন্দরের নাম হচ্ছে কাসাব্লাঙ্কা। একটা বন্দরের নাম হচ্ছে কাসাব্লাঙ্কা। এরপর দেখো ইরানের সমুদ্র বন্দরের নাম হচ্ছে বন্দর আব্বাস। আফ্রিকার বন্দরের নাম হচ্ছে কেপটাউন। আফ্রিকার বন্দরের নাম কি বলতো? কেপটাউন। আরেকটা বন্দর আছে আফ্রিকাতে, একটু নোট করে নাও, ইস্ট লন্ডন। তোমাদের পড়ানো হয়েছিল ইস্ট লন্ডন। ইস্ট লন্ডন এটিও দক্ষিণ আফ্রিকার একটি সমুদ্র বন্দরের নাম হচ্ছে ইস্ট লন্ডন। ইয়েমেনের একটা সমুদ্র বন্দরের নাম হচ্ছে অ্যাডেন সমুদ্র বন্দর। কি নাম? অ্যাডেন সমুদ্র বন্দর। কি নাম বলতো? অ্যাডেন সমুদ্র বন্দর। আর এরপর হচ্ছে জর্ডান। জর্ডানের সমুদ্র বন্দরের নাম হচ্ছে আকাবা। জর্ডানের সমুদ্র বন্দর কি নাম আমাদের? জর্ডানের সমুদ্র বন্দরের নাম হচ্ছে আকাবা বন্দর। আচ্ছা, তো তোমরা সমুদ্র বন্দর বুঝতে পেরেছো কি না আমাকে সবাই একটু কমেন্টের মাধ্যমে দ্রুত জানিয়ে দাও। সমুদ্র বন্দর থেকে তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো কি না? আসলে বুঝে বুঝে পড়তে হবে, বোঝার কোনো বিকল্প নেই। তো তোমাদেরকে বুঝতে হবে, তারপর কি করতে হবে? মনে রাখতে হবে। আচ্ছা আসো, তাহলে আমরা সমুদ্র বন্দর যেহেতু বুঝতে পারলাম, এখন আমরা প্রণালী পড়ব। প্রণালী আসলে খালের মতোই প্রণালী, বাট এটা হলো প্রাকৃতিকভাবে সৃষ্ট। প্রণালী কি? এটা হলো প্রাকৃতিকভাবে সৃষ্ট প্রণালী। প্রণালীটা কি? প্রণালী হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্ট, যে প্রাকৃতিকভাবে সৃষ্ট প্রণালী। প্রণালীটা হলো প্রাকৃতিকভাবে সৃষ্ট।
প্রণালীটা কি বলতো? প্রণালী হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্ট। ধরো প্রণালীটা হলো প্রণালীটা হলো যে দুটি ভূখণ্ডকে, এই ধরো এটা একটা ল্যান্ড আর এই যে একটা ল্যান্ড, প্রাকৃতিকভাবে যদি পানি দ্বারা বিচ্ছিন্ন থাকে সেটাকে আমরা বলবো প্রণালী। সেটাকে আমরা কি বলবো? প্রণালী। মনে রাখবা যেই সরু পথ দুটি জলরাশিকে যুক্ত করে এবং দুটি ভূখণ্ডকে পৃথক করে তাকে বলা হয় প্রণালী। কি বলা হয়? তাকে বলা হয় প্রণালী। আমি আবারও বলছি যে জলপথ দুটি, যে সরু পথ দ্বারা দুটি জলপথ যুক্ত হয় এবং দুটি স্থলভাগ বিভক্ত হয় সেটাকে বলা হয় প্রণালী। আর প্রণালী থেকে প্রণালীর নাম পড়তে হবে, কাকে কাকে যুক্ত করেছে সেটা পড়তে হবে, কাকে কাকে পৃথক করেছে সেটি পড়তে হবে। বুঝতে পেরেছো? প্রণালী থেকে আমাদের এইগুলোই পড়া। তো আসো কয়েকটা প্রণালী আমরা দেখি, কয়েকটা প্রণালী আমরা পড়ি। প্রণালীগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে প্রণালীগুলো আছে, একটা নাম হচ্ছে পক প্রণালী, একটি হচ্ছে পক প্রণালী। পক প্রণালী কাকে কাকে পৃথক করেছে? পক প্রণালী ভারত মহাসাগর থেকে আরব সাগরকে পৃথক করেছে। আর আচ্ছা, আরব সাগর এবং ভারত মহাসাগরকে যুক্ত করেছে, ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করেছে। পক প্রণালী, ধরো এটা হচ্ছে ভারত, এটা হচ্ছে ভারত, মনে করো এটা ভারত, আর নিচে হচ্ছে শ্রীলঙ্কা, নিচে ধরো শ্রীলঙ্কা, এটা হচ্ছে শ্রীলঙ্কা। তাহলে এই যে যে তাদেরকে পৃথক করেছে যে প্রণালী, সেটির নাম হচ্ছে পক প্রণালী। কাকে কাকে পৃথক করেছে? ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করেছে। পক প্রণালী কাকে কাকে পৃথক করেছে? ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করেছে। পক প্রণালী কাকে থেকে কাকে পৃথক করেছে? ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করে। আর যুক্ত করেছে কাকে? ধরো এদিকে ধরো বঙ্গোপসাগর, এদিকে হচ্ছে বঙ্গোপসাগর, আর এদিকে ধরো ভারত মহাসাগর, ভারত মহাসাগর। তাহলে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরকে যুক্ত করেছে। এটা ভারত মহাসাগর এবং আরব সাগর ওইটাও হয়, বা বঙ্গোপসাগর, বঙ্গোপ বঙ্গোপসাগর বঙ্গোপসাগর। তাহলে তোমাদের যদি বলা হয় যে পক প্রণালী কাকে কাকে যুক্ত করেছে? ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরকে। কাকে কাকে পৃথক করেছে? ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করেছে। আচ্ছা, এরপর দেখো জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী ইউরোপে আছে। জিব্রাল্টার প্রণালী ইউরোপের ধরো একটা দেশ, এটির নাম হলো স্পেন। কি নাম? ইউরোপের এই দেশটার নাম হচ্ছে স্পেন। ইউরোপের এই দেশটার নাম হচ্ছে স্পেন। আর আফ্রিকার এই দেশটার নাম হলো তোমার মরক্কো। আফ্রিকার এই দেশটার নাম হচ্ছে মরক্কো। আফ্রিকার এই দেশটার নাম হচ্ছে মরক্কো। আচ্ছা, তাহলে জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে, এদিকে হচ্ছে আটলান্টিক মহাসাগর আর এদিকে হচ্ছে ভূমধ্য সাগর। বুঝতে পেরেছ? তাহলে আফ্রিকার মরক্কো থেকে ইউরোপের স্পেনকে পৃথক করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। আমি আবার বলছি, আফ্রিকার মরক্কো যদি দেশ দিয়ে আসে তাহলে মরক্কো থেকে স্পেন, যদি মহাদেশ দিয়ে আসে তাহলে আফ্রিকা থেকে ইউরোপ। এটাও আসতে পারে যে আফ্রিকা থেকে, এটিও আসতে পারে, এইভাবেও আসতে পারে আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? সেটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। বা এইভাবেও আসতে পারে যে স্পেন থেকে মরক্কোকে পৃথক করেছে কোন প্রণালী? সেটা হলো জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে। বুঝতে পেরেছ? আর যুক্ত করেছে কাকে? দেখো আটলান্টিক মহাসাগরকে এবং ভূমধ্য সাগরকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী। এটা গুরুত্বপূর্ণ, এটা তোমরা মনে রাখবা, জিব্রাল্টার প্রণালীটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর দার্দেনেলিস প্রণালী এখান থেকে খুব কম আসে। দার্দেনেলিস প্রণালী এটা এশিয়া এবং ইউরোপের মধ্যে একটা প্রণালী। দার্দেনেলিস প্রণালী এশিয়া এবং ইউরোপের মধ্যে একটা প্রণালী, নাম হচ্ছে দার্দেনেলিস প্রণালী। এটা ইউরোপের এজিয়ান সাগর এবং মরমর সাগরকে যুক্ত করেছে। দার্দেনেলিস প্রণালী এটা হলো ইউরোপের এজিয়ান সাগর এবং মরমর সাগরকে যুক্ত করেছে। আর পৃথক করেছে দুইটা মহাদেশকে, এশিয়া থেকে ইউরোপ মহাদেশকে পৃথক করেছে। এশিয়া থেকে ইউরোপ মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? দার্দেনেলিস প্রণালী। ধরো
এটা যদি আমাদের এশিয়া মহাদেশ হয়, ধরো এটা যদি এশিয়া মহাদেশ হয় আর এদিকে যদি ইউরোপ মহাদেশ হয়, তাহলে ইউরোপ, ইউরোপ, আর এটা হচ্ছে এশিয়া। এই যে প্রণালীটা, এই প্রণালীটা পৃথক করেছে কাকে? এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে দার্দেনেস প্রণালী। আবার দেখো পাশাপাশি আরেকটা প্রণালী আছে, এটার নাম হচ্ছে বসফোরাস প্রণালী। এটা আবার যুক্ত করেছে কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে। যুক্ত করেছে কাকে? কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে যুক্ত করেছে। বসফোরাস প্রণালী কাকে কাকে যুক্ত করেছে? বসফোরাস প্রণালী যুক্ত করেছে কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে যুক্ত করেছে। ঠিক আছে, বসফোরাস প্রণালী কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে যুক্ত করেছে, আর এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে। আর এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালী, হ্যাঁ, এটা হলো তোমার এই বাবেল মানদেব প্রণালী। হ্যাঁ, বাবেল মানদেব প্রণালী কাকে কাকে পৃথক করেছে? এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে। বাব এল মানদেব এটা হচ্ছে এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে। বুঝতে পেরেছো? এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী? বাবেল মানদেব প্রণালী। আর যুক্ত করেছে এডেন সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। এডেন সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে বাবেল মানদেব প্রণালী। আর এগুলো তোমরা পড়বা। বেরিং প্রণালী, বেরিং সাগর এবং উত্তর সাগরকে যুক্ত করেছে, এশিয়া থেকে উত্তর আমেরিকাকে পৃথক করেছে বেরিং প্রণালী। আর একটা প্রণালী হচ্ছে ফ্লোরিডা প্রণালী। ফ্লোরিডা, এই ফ্লোরিডা প্রণালী যদি আমরা একটু দেখি, ফ্লোরিডা প্রণালী ধরো এটা হচ্ছে আমেরিকার একটা অঙ্গরাজ্যের নাম হচ্ছে ফ্লোরিডা। আমেরিকার একটা অঙ্গরাজ্য, এই যে ফ্লোরিডা এখানে। আর এখানে আছে ছোট্ট একটা রাষ্ট্র কিউবা। এই যে যে একটা প্রণালী, হ্যাঁ, এটার নাম হচ্ছে ফ্লোরিডা প্রণালী। ফ্লোরিডা এটা পৃথক করেছে কাকে কাকে? ফ্লোরিডা থেকে, আমেরিকার ফ্লোরিডা থেকে কিউবাকে পৃথক করেছে। ফ্লোরিডা প্রণালী কাকে কাকে পৃথক করেছে? আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে কিউবাকে পৃথক করেছে। আর যুক্ত করেছে কাকে? মেক্সিকান উপসাগর আর আর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। আচ্ছা, এরপর দেখো ফরমোজা প্রণালী, এটা চীনে অবস্থিত। ফরমোজা, ধরো এই যে চীন, এই যে চীন, এখানে ম্যাপে দেখবা চীন, আর এখানে হচ্ছে ফরমোজা মানে তাইওয়ান। ফরমোজা মানে হচ্ছে তাইওয়ান। তাইওয়ানের পূর্বের নাম ছিল ফরমোজা, তাইওয়ান। তাহলে এই যে যে একটা প্রণালী দাঁড় হয়, এটা হচ্ছে ফরমোজা প্রণালী। ঠিক আছে, চীন থেকে তাইওয়ানকে পৃথক করেছে। ফরমোজা প্রণালী কাকে কাকে পৃথক করেছে? চীন থেকে তাইওয়ানকে পৃথক করেছে। আর যুক্ত করেছে কাকে কাকে? উপরে আছে পূর্ব চীন সাগর, পূর্ব চীন সাগর, আর নিচে হচ্ছে টংকিন উপসাগর, টংকিং টংকিং উপসাগর। তাহলে ফরমোজা প্রণালী। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী বঙ্গোপসাগর এবং জাভা সাগরকে যুক্ত করেছে, আর ইন্দোনেশিয়ার দ্বীপ হচ্ছে সুমাত্রা আর মালয়েশিয়াকে পৃথক করেছে। হরমুজ প্রণালীটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ইরানে আছে হরমুজ প্রণালী, বর্তমান ইরানের নিয়ন্ত্রণে। এটা হচ্ছে পারস্য উপসাগর কে ওমান উপসাগরের সাথে যুক্ত করেছে। আর এই হরমুজ প্রণালী পৃথক করেছে কাকে কাকে? ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতকে। সংযুক্ত সংযুক্ত আরব আমিরাতকে, আরব আমিরাতকে আমিরাতকে কি করেছে? পৃথক করেছে। তো প্রণালী থেকে প্রায় পরীক্ষায় 1 মার্কের প্রশ্ন হয়, প্রণালীটা তোমরা শিখে রাখবা। তো দেখো প্রণালীটা কি তোমরা ভালোভাবে বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। আচ্ছা, আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন এবং সীমারেখা পড়ব। এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন আসে। গুরুত্বপূর্ণ লাইন এবং সীমারেখা, গুরুত্বপূর্ণ লাইন এবং সীমারেখা, গুরুত্বপূর্ণ লাইন এবং সীমারেখা থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসে, এখানে দেখো গুরুত্বপূর্ণ লাইন এবং সীমারেখা। তা দেখো তোমরা কি বুঝতে পেরেছো কিনা? সবাই একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, বুঝতে পারলে কমেন্ট করো। নাজনীন আক্তার যুক্ত হয়েছে আমাদের সাথে অলরেডি, নাজনীন আক্তার আছে। আচ্ছা, এরপরে আমাদের গুরুত্বপূর্ণ লাইন এবং সীমারেখার মধ্যে
গুরুত্বপূর্ণ লাইন এবং সীমা রেখার মধ্যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আমি একটু আলোচনা করি। একটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। দেখো কি নাম, লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোলের মাধ্যমে ভারত এবং পাকিস্তানের কাশ্মীরের সীমান্ত রেখা। যদি বলা হয় লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমা রেখা, সেটা হলো ভারত এবং পাকিস্তানের সীমা রেখা। ভারত এবং পাকিস্তানের সীমা রেখা মানে কাশ্মীরে যেহেতু কোনো ইন্টারন্যাশনাল বর্ডার নাই, এটা নিজেরা নিয়ন্ত্রণ করে কাশ্মীরের সীমা রেখা। তো মূলত ভারত ভারত আর মূলত ভারত আর পাকিস্তান, মূলত ভারত আর পাকিস্তান তারা পৃথক। মূলত পৃথক হচ্ছে রেড ক্লিফ লাইনের মাধ্যমে। কোন লাইনের মাধ্যমে? রেড ক্লিফ লাইনের মাধ্যমে, এই যেটার মাধ্যমে ভারত আর পাকিস্তান। দেখো রেড ক্লিফ লাইনের মাধ্যমে ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ, বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত নির্ধারিত হয়। রেড ক্লিফ লাইন যেটা হয়েছিল 1947 সালে, রেড ক্লিফ লাইনের মাধ্যমে এই সীমানা নির্ধারিত হয়। তবে ভারত পাকিস্তানের কাশ্মীরে যে সীমানা আছে নিয়ন্ত্রণ রাখা, এটার নাম বলা হয় লাইন অফ কন্ট্রোল, LOC, লাইন অফ কন্ট্রোল। আবার ভারত এবং চীনের মধ্যে যে কাশ্মীরের সীমানা আছে সেটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এরপর দেখো ডুরাল লাইন। ডুরাল লাইনটা কি? ডুরাল লাইন পাকিস্তান ও আফগানিস্তানের সীমারেখা চিহ্নিত হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের সীমারেখা চিহ্নিত হয়েছে ডুরাল লাইন। যে এই যে তোমাদের পাকিস্তান, ধরো এই যে পাকিস্তান, হ্যাঁ, আর প্রতিবেশী দেশ হচ্ছে আফগানিস্তান, এই যে যে সীমারেখা এটার নাম হলো ডুরাল লাইন। আচ্ছা, এরপর হচ্ছে দেখো ম্যাকমোহন লাইন। ভারত এবং চীনের মধ্যে সীমারেখার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। সনেরো লাইন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে সীমারেখার নাম হচ্ছে সনেরো লাইন। আর আরেকটা হচ্ছে তোমার প্লিমসন লাইন। প্লিমসন লাইনটা কি? প্লিমসন লাইনটা হলো যে জাহাজের গায়ে থাকে, যে জাহাজের গায়ে এরকম ভাবে জাহাজের গায়ে দাগ কাটা থাকে, যে অতিরিক্ত মাল যদি জাহাজ না উঠায় আর কি, অতিরিক্ত মাল বোঝায় এড়ানোর জন্য জাহাজের গায়ে দাগ কাটা থাকে, এটাকে বলা হয় প্লিমসন লাইন, প্লিমসন লাইন। আর 38 ডিগ্রি অক্ষরেখা, এটার মাধ্যমে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করা হয়েছে। যে দুই কোরিয়া যদি বলা হয় কত ডিগ্রি অক্ষরেখা দ্বারা বিভক্ত, সেটা হচ্ছে 38 ডিগ্রি অক্ষরেখা দ্বারা বিভক্ত, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। তাহলে আশা করি আজকে ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে আমরা চ্যানেল, ক্যানেল প্রণালী এবং সাগর মহাসাগর নদ নদী নিয়ে আলোচনা করলাম। এই ক্লাসটা খুব ভালোভাবে আবার রিপিট করবা, রিভিশন দিবা, আর পিডিএফটা তোমাদের দিয়ে দেওয়া হবে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। তোমরা তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।